উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বর্তমানে একটি সুপরিচিত শব্দ। পুরো বাংলাদেশে এখন এমন একটি পরিবার খুঁজে পাওয়া ভীষণ কঠিন যার বাসায় একজন প্রেশারের রোগী নেই। অনেক রোগী এই রোগ আছে আগে থেকে বুঝতে পারেন না বা লক্ষণ সম্পর্কে কোনো ধারণা থাকে না। অনিয়ন্ত্রিত থাকলে বা চিকিৎসা করা না হলে এই রোগ কিন্তু পরবর্তীতে হার্টের সমস্যা, স্ট্রোক, কিডনিজনিত রোগ কিংবা চোখেরও গুরুতর রোগ তৈরি করতে পারে। তাই এই বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। পুরো আলোচনায় আপনাদের সাথে থাকব আমি তমালিকা বিশ্বাস। আজ আমাদের স্টুডিওতে আলোচনায় অংশগ্রহণের জন্য উপস্থিত আছেন ডাক্তার আনিসুল আওয়াল, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কেমন আছেন স্যার? আচ্ছা, আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা নিজেদের ভীষণ ভাগ্যবান মনে করছি। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ, শুরুতেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব এই উচ্চ রক্তচাপ কি? দেখুন, হৃৎপিণ্ড বা হার্ট প্রতিনিয়ত রক্ত পাম্প করছে। এটি পাম্প করার ফলে রক্তনালীতে যে প্রেশারের সৃষ্টি হয় বা যে চাপের সৃষ্টি হয় তাকে আমরা স্বাভাবিক রক্তচাপ বলি। এটি যখন স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। তাহলে স্বাভাবিকটা কত আমাদের জানতে হবে। স্বাভাবিকটা ধরেন আপনি 120/80, এর চেয়ে যখন বেশি থাকবে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। আমরা কিন্তু জানি যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে কিন্তু নীরব ঘাতক বলা হয়। এই নীরব ঘাতক নামটি হওয়ার কারণটা কি? নীরব ঘাতক বলা হয়েছে এই কারণে যে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের প্রায় বিলিয়নস অফ পিপল এটাতে সাফার করছে। তার মধ্যে সারা পৃথিবীতেই প্রায় একটা নির্দিষ্ট এক এক দেশে এক এক রকম, কিন্তু যেসব দেশে সচেতনতা বৃদ্ধি সেসব দেশে কম। আমাদের দেশে প্রায় মোর দেন 50% জানে না তারা এই রোগে ভুগছে, কিন্তু তাদের যখন যারা জানতে পারে তখন অলরেডি একটা জটিলতা তৈরি হওয়ার পরে জানতে পারে। যেমন একজন পেশেন্টের উচ্চ রক্তচাপ আছে, সে জানে না, সে তার চিকিৎসাও নিচ্ছে না, কিন্তু সে যখন তার একটা স্ট্রোক হয়ে যায় বা হার্ট একটা অ্যাটাক হয়ে যায় তখন সে জানতে পারছে যে তার উচ্চ রক্তচাপ ছিল। তাহলে এই জন্য এটা নীরবে যে এটা তার একটা ক্ষতি করে ফেললো, এই জন্য তাকে এটা নীরব ঘাতক বলা হয়। এই যে নীরব ঘাতক বলা হচ্ছে, অনেকেই কিন্তু আসলে ভয় পায়। আমরা যে আলোচনা করছি এটা শুনেও অনেকে কিন্তু ভয় পাবে যে আমার এই রোগ হলে ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। অনেকে ছোট ছোট যে লক্ষণ হয় এগুলোও বুঝতে পারে না। সেই ছোট ছোট লক্ষণগুলো কি, যে লক্ষণগুলো দেখা দিলে একজন রোগী বা একজন সাধারণ মানুষ ডাক্তারের কাছে যাবে? এই যেটা আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলছি, এটা অনেক সময় কোনো উপসর্গ তৈরি করে না, এই জন্য এটা নীরবে চলতে থাকে। উপসর্গ যখন হয় তখন হয়তো অনেক জটিলতা হয়ে যায়। কারো কারো কিছু উপসর্গ আগে থেকে দেখা যেতে পারে, যেমন মাথা ব্যথা হয়, মাথা ঘোরানো থাকে, বমি হয় বা বমির ভাব হয়, কারো শ্বাসকষ্ট হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা অ্যাসিমটোমেটিক বলি আমরা, মানে উপসর্গবিহীন থাকে। তারা কোনো একটা চেক আপ করতে গেল তখন ধরা পড়ে, অথবা জটিলতা হওয়ার পরে ধরা পড়ে। তো সেজন্য আমরা সাজেস্ট করি যাদের বয়স 40-এর বেশি, যাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ ইতিহাস আছে, যাদের পরিবারের কেউ উচ্চচাপজনিত জটিলতায় ভুগছেন, তাদেরকে নিয়মিত চেক আপ করার জন্য। এবং এটা দেখা গেছে যে এটা এমন না যে আমরা 40-এর পরে পাচ্ছি, ইভেন যাদের সংবেদনশীল ফ্যামিলি, যেগুলোতে দেখা গেলো ফ্যামিলিতে অনেকেই সাফার করছে, তাদের অনেক আর্লি এজ থেকে হয়ে যাচ্ছে, দেখা গেলো 18 বছরের আগে থেকে হয়ে যাচ্ছে। এবং লাইফস্টাইল চেঞ্জের কারণে এখন দেখা যাচ্ছে ইভেন ফ্যামিলি হিস্ট্রি নাই, খাওয়ার মানে দেখা গেলো ওবেসিটি আছে বা স্থূলতা আছে, বা দেখা গেলো শারীরিক পরিশ্রমগুলো করছে না, খেলাধুলা করছে না, বাচ্চারা অল্প বয়সে ওবেসিটি হয়ে যাচ্ছে, তাদের অনেকের উচ্চ রক্তচাপ নিয়ে আসছে। অনেক রোগী আছে তারা জানেন যে তাদের উচ্চ রক্তচাপ আছে, হয়তো ওষুধ খেয়ে কমিয়ে নিয়েছেন, আবার ওষুধ বন্ধ করে দিয়েছেন। এখন অনেকে ভয়ে থাকেন যে প্রথমে একবার যখন ধরা পড়ে তাহলে এটা কি সবসময় উচ্চ রক্তচাপের রোগী বলে তাকে আখ্যা দেওয়া যাবে, নাকি এটা কমে বাড়ে এরকমও হতে পারে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনি একজন পেশেন্টকে উচ্চ রক্তচাপ ডায়াগনোসিস করলেন, তাহলে কি সে সারা জীবন ওষুধ খাবে কিনা। এবং এটা নিয়ে লোকজনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি আজকে উচ্চ রক্তচাপ হলো, ওষুধ শুরু করলে আমার সারা জীবন খেতে হবে। তাহলে আমাদের প্রথম দুটো জিনিস দেখতে হয়, যে একটা, আপনি যাকে উচ্চ রক্তচাপ বলছেন আর সে আসলেই উচ্চ রক্তচাপের রোগী কিনা। আমরা অনেকগুলো ডিজিজ ডায়াগনোসিস করি, যেটা ব্লাড টেস্ট করে বা কোনো একটা করে বলি যে হ্যাঁ আপনার এটা আছে, বা একটা কোনো একটা ইমেজিং করে বলি। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে হচ্ছে আপনি প্রেশারটা সঠিকভাবে মাপতে হবে। তাহলে প্রেশারটা সঠিকভাবে মাপার পদ্ধতিটা আপনার জানতে হবে, কে মাপছেন, কি মেশিন দিয়ে মাপছেন, মেশিনটা ভালো ছিল কিনা, ভ্যালিডেটেড কিনা। যখন আপনি প্রেশারটা মাপছেন, ওই পেশেন্টের আপনাকে কিছু সময় দিতে হবে।
আপনি পেশেন্টটা তাড়াহুড়া করে আসলো, আপনি তাকে তখনই মাপলেন, প্রেশার বেশি পাওয়া যাবে। তাহলে আপনি তাকে কিছু সময় দেন, তাকে রিল্যাক্স হওয়ার সময় দেন। এবং মাপার কতগুলো পজিশন আছে। পেশেন্ট আইডিয়ালি সিটিং পজিশনে হবে এবং তার আর্মটা এরকম, আমি যেরকম হাত রেস্টে রেখেছি সেরকম হাতে থাকবে, আর্ম সাপোর্টেড হবে। এবং তাকে আমি যখন প্রেশার মেজার করব, এই যে কিউবিটাল ফোসা বা যেখানে আমাদের অস্থিসন্ধি আছে তার থেকে 1 ইঞ্চ উপরে তাকে কাফটা করতে হবে। এবং প্রথমবার যখন মেজার করব যেটা পাবো আমি সেটা নিব না, তারপরে আমি মেজারমেন্ট আমি নিব। এবং প্রথম এবং দ্বিতীয় মেজারের মাঝখানে 2 মিনিটের একটা গ্যাপ থাকতে হবে। এবং প্রথমবার যখন আমি প্রেশার মাপবো তখন আমি তাকে ডান হাত বাম হাত দুই দিকেই মাপবো এবং যেই হাতে প্রেশার বেশি পাওয়া যাবে সেটাই তার প্রেশার ধরতে হবে। এবং এই প্রেশার মাপার আগে তাকে বলতে হবে যে 30 মিনিটসের মধ্যে সে ধূমপান করতে পারবে না, সে টয়লেট চেপে রাখবে না, সে টি কফি এগুলো খাবে না, এবং সে যখন বসবে ক্রস লেগ থাকবে না, এরকম থাকবে। তাহলে এগুলো সব যদি মেজার করে আইডিয়াল পজিশন আমি তাকে মাপি, তখন যদি আমি তার প্রেশার বেশি পাই তখন তাকে আমি বলবো যে সে উচ্চ রক্তচাপ আছে। একটা সিঙ্গেল রিডিং দিয়ে আমরা সাধারণত ডায়াগনোসিস করি না। আমরা যখন একটা পেশেন্টের উচ্চ রক্তচাপ দেখি তাকে আমরা ডিপেন্ডিং অন তার প্রেশার আমরা বলছি 120/80 নর্মাল, তার 130 থেকে থাকলো, এটা হচ্ছে সে উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছে, তখনও সে হাইপার টেনশন হয়নি। 140 যখন ক্রস করবে বা নিচেরটা যখন 90 ক্রস করবে, উপরেরটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, নিচেরটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। হার্ট যখন কন্ট্রাক্ট করে, যখন যে প্রেশারটা পাওয়া যায় সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, তখন প্রেশার বেশি থাকে। হার্ট যখন রিল্যাক্স থাকে বা ডায়াস্টোলে থাকে তখন যেটা প্রেশার সেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সেটা সাধারণত কম থাকে। তাহলে এই দুটার যেটা আমাদের আপার লিমিট 140, নিচেরটা হচ্ছে 90, এটা যখন ক্রস করবে, যে কোনো একটা ক্রস করলে সে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের বিবেচিত হবে। তবে প্রথম রিডিংয়ে আমরা তাকে এটা বলবো না, তাকে আমাদের আবার সময় দিতে হবে। আমরা তাকে দেখা গেলো সে মাইল্ডলি বাড়লো, 150 হলো, তাকে আমি আবার 1 সপ্তাহ পরে মেজার করলাম, তাকে আমি আবার হয়তো 15 দিন পরে মেজার করলাম, এরকম করে আমরা তাকে দেখা গেলো যে আমি রিপিটেড মেজারমেন্টে তার বেশি পাচ্ছি, তখন আমরা তাকে লেভেল করবো যে হ্যাঁ আপনার উচ্চ রক্তচাপ হয়েছে, আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। এবং কোনো ক্ষেত্রে আমরা ওষুধও শুরু করি। যাকে আমি ওষুধ দিব, আমি ওষুধ শুরু করতে হয়তো সময় নিব, তাকে অ্যাসেস করব, তাকে ওষুধ কোনটা দিব, কোনটা তার জন্য ভালো হবে। কিন্তু যাকে অ্যাসেস করে আমি ওষুধ দিব, দ্যাট হ্যাভ টু বি কন্টিনিউড ফর মানে ইনডেফিনিট পিরিয়ড, মোস্ট অফ দ্য টাইম। বেশিরভাগ ক্ষেত্রে সে সারা জীবনের জন্য খেয়ে যাবে। একই ওষুধ খাবে সেটা নট নেসেসারি, তার সময়ের ভিত্তিতে, তার অন্য পারিপার্শ্বিকতার ভিত্তিতে ওষুধ চেঞ্জ হবে, বা একটা দিয়ে কন্ট্রোল না হলে আরেকটা যোগ হবে, একটা ডোজে কন্ট্রোল না হলে আরেকটা ডোজ হবে, কিন্তু তাকে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধটা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ স্যার। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলাপ করব, নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। ফিরে আসবো বিরতির পর, RTVর সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। স্যার, আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে। এই যে উচ্চ রক্তচাপ সবার হচ্ছে, ঘরে ঘরে এত কমন, সবার ঘরেই আসলে এখন উচ্চ রক্তচাপের রোগী আছে। এই রোগটা আসলে কেন হয়? উচ্চ রক্তচাপ বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাইপার টেনশনকে দুভাগ করি। একটা হচ্ছে অ্যাসেনশিয়াল হাইপার টেনশন, যেটার কজটা জানা যায় না, আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন, যেটার কজটা জানা যায়। 90% বা 95% হচ্ছে অ্যাসেনশিয়াল হাইপার টেনশন, যেটার কজটা সুনির্দিষ্টভাবে জানা যায় না। আর 5% হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন। আপনার হয়তো কোনো একটা হরমোনাল প্রবলেম আছে, আপনার হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম আছে, ওখান থেকে আপনার হাইপার টেনশন হচ্ছে। আপনার হয়তো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো একটা প্রবলেম আছে, ওখান থেকে আপনার প্রেশার হচ্ছে। অথবা ফিওক্রোমোসাইটোমা, এরকম এটাও একটা এন্ডোক্রাইন ডিজিজ, ওখান থেকে আপনার হাইপার টেনশন হচ্ছে। অথবা আপনার স্লিপ অ্যাপনিয়া, আপনার রাতে পেশেন্ট নাক ডাকে ঘুমাতে পারে না, এটার সেকেন্ডারি কজ হিসেবে তার হাইপার টেনশন হচ্ছে। অথবা তার কিডনিতে সমস্যা আছে, কিডনির সাথে প্রেশারের একটা খুব ভালো সংযোগ। কিডনি যখন দুর্বল হয় তখন প্রেশার বাড়তে থাকে। তাহলে কিডনি যখন বৈকল্য হয় বা যাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, তাদের দেখা যাচ্ছে হাইপার টেনশন হচ্ছে। এগুলো সব হচ্ছে সেকেন্ডারি, যেগুলো কজ আমরা জানি। আর যেগুলো আমরা বলছি জানি না, সেগুলোতে আমরা কজ সরাসরি জানি না, কিন্তু আমরা ধারণা করি যে কেন হচ্ছে। একটা ফ্যামিলিয়াল একটা থাকে, যাদের ফ্যামিলিতে হাইপার টেনশন রান করছে, মা বাবার আছে, ভাই বোনদের আছে, তাদের হওয়ার চান্স বেশি থাকে। যারা কিছু ওষুধ খায়, যেমন আমাদের দেশের মহিলারা পিল খায়, ওই ধরনের এটা তার প্রেশার হতে পারে। স্টেরয়েড জাতীয় ওষুধ যারা নিয়মিত খায় কোনো রোগে বা কারণে, তাদের এটা ওষুধজনিত হাইপার টেনশন হতে পারে। যারা অতিরিক্ত লবণ খায়, তাদের লবণ একটা হাইপার টেনশনের কারণ হতে পারে। স্থূলতা, আপনার ওয়েট বেশি, তাহলে আপনার এটা হাইপার টেনশন হওয়ার ঝুঁকি থাকবে। আপনার ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, এগুলো উচ্চ রক্তচাপ তৈরিতে আপনাকে সাহায্য করবে। আপনি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ,
আপনি সারাদিনে 30 মিনিট হাঁটেন না, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মিনিমাম, আপনার উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বেশি থাকবে। তাহলে আমরা সরাসরি কারণটা পাচ্ছি না, কিন্তু আমরা জানি যে এই ঝুঁকিগুলো থাকলে আপনার মধ্যে এই প্রেশারটা ডেভেলপ করতে পারে। স্যার, আপনার উত্তর থেকে আমার মাথায় খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসলো। আপনি বলছেন উচ্চ রক্তচাপ আসছে বিভিন্ন কঠিন রোগ থেকে, রোগগুলো ডায়াগনোসিস হওয়ার পর উচ্চ রক্তচাপ হতে পারে। আবার আমরা বলছি উচ্চ রক্তচাপ হওয়ার পর এই রোগ দেখা দিচ্ছে। তাহলে ব্যাপারটা কীরকম? উচ্চ রক্তচাপ থেকে ওই রোগগুলো আসছে না ওই রোগ থেকে উচ্চ রক্তচাপের সৃষ্টি হচ্ছে? দুটোই সত্যি। মনে করেন আপনার উচ্চ রক্তচাপ আছে, আপনি উচ্চ রক্তচাপ থেকে হার্টের প্রবলেম ডেভেলপ করতে পারেন, আপনি উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোক হতে পারে, উচ্চ রক্তচাপ থেকে কিডনির সমস্যা হতে পারে। এটা যেমন সত্যি, আরেকটা পেশেন্টের অন্য কোনো কারণে কিডনির সমস্যা হলো, কিন্তু কিডনির সমস্যা যখন হবে তখন তার উচ্চ রক্তচাপ দেখা যাবে। কিছু রোগ আছে যেগুলা উচ্চ রক্তচাপ প্রিভেন্ট যদি করেন তাহলে ওই রোগগুলো হবে না, তাহলে সেটা দিয়ে আপনি একটা প্রিভেনশন করতে পারলেন। আবার কিছু রোগ আছে যেগুলা থেকে হাইপারটেনশন তার সিমটম হিসাবে চলে আসে, তাহলে সেই রোগগুলো যদি আপনি আগে নির্ণয় করতে পারেন, সেটাকে ট্রিট করতে পারেন, তাহলে তার হাইপারটেনশন হলো না। উচ্চ রক্তচাপ ধরা পড়ার পরে নিয়মিত চেকআপের প্রয়োজন, যেটা আমাদের দেশে সচেতনতাটা আসলে খুব কম। এখন অনেক রোগীর আছে ধরা পড়ার পরে একটা চেকআপের বিষয়, আর আরেকটা জেনারেশন আছে যারা জানতে চায় তাদের হবে কি হবে না। সাধারণ মানুষের কোন কোন সময় এই উচ্চ রক্তচাপ পরীক্ষা করা উচিত, আর যাদের এই উচ্চ রক্তচাপ অলরেডি ডায়াগনোসড তারা কিভাবে এটা নিয়মিত চেকআপে রাখবে? রাফলি যদি আমি বলি, আমাদের দেশে অ্যাডাল্ট পপুলেশনে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে 25 থেকে 30% রোগী উচ্চ রক্তচাপে ভুগছে। 18 বছরের পরের কথা বলছি। বয়স যখন বেড়ে যায়, 60 ক্রস করে, সেই সংখ্যাটা আরও বেশি, 40% 50% হয়ে যায়। এটা আমাদের দেশে যেরকম সত্যি, অন্য দেশেও সত্যি। উচ্চ রক্তচাপের 2/3 আমাদের এই উন্নয়নশীল বিশ্বে থাকে, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং এসব দেশেই 2/3 উচ্চ রক্তচাপ পেশেন্ট আছে। তো এটা অন্য দেশে কীভাবে কমিয়েছে? ওরা স্ক্রিনিং করে আর্লি এগুলো ডিটেক্ট করেছে এবং সেভাবে কমিয়েছে। আমাদের দেশে বিভিন্ন সমীক্ষা আমরা দেখেছি যে উচ্চ রক্তচাপের রাফলি 50% ডায়াগনোসিস হয়। এই যে যারা 50% ডায়াগনোসিস হলো তাদের 50% ট্রিটমেন্ট নেয়, এবং রাফলি এই যে 50% ট্রিটমেন্ট নেয় তাদের মধ্যে অ্যানাদার 50% অনলি কন্ট্রোল থাকে। তাহলে আপনি দেখছেন যে আমরা ডায়াগনোসিস অনেক পিছিয়ে আছি, এবং যাদেরকে চিকিৎসা দিচ্ছি তাদের মধ্যেও যারা এই কন্ট্রোল করতে পারছে বা নিয়ন্ত্রণে আছে তাদের সংখ্যাটা অনেক কম। তাহলে এইটা অ্যাভয়েড করার জন্য আমাদের আসলে এটা ব্যাপকভাবে আমাদের স্বাস্থ্য সচেতনতা লাগবে। এটা একটা সিম্পল মেজার, আপনি ব্লাড প্রেশার যে কোনো জায়গাতেই মেজার করতে পারেন, তাহলে সেখানে অ্যাপ্রোপ্রিয়েটলি মেজারমেন্ট করাটা গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে বলেছিলাম। নাহলে আপনাকে ওভার ডায়াগনোসিস করবে অথবা আন্ডার ডায়াগনোসিস করবে। বাট আপনাকে একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে বা একটা যেখানে আপনি প্রেশারটা মাপতে পারেন সেখানে এটা গিয়ে দেখা দরকার। বিশেষ করে 40-এর পরে যারা আছে তারা অবশ্যই এটা চেক করবে, এটা পিরিয়ডিক্যাল বেসিসে, সেটা 3 মান্থলি হতে পারে, 6 মান্থলি হতে পারে বা 1 ইয়ারলি হতে পারে। যাদের ফ্যামিলিতে প্রেশার আছে তারা আরও ঘন ঘন চেক করবে। যাদের ডায়াবেটিস আছে, স্থূলতা আছে, অলরেডি একাধিক ঝুঁকি যাদের মধ্যে আছে, তারা এটা আরও ফ্রিকোয়েন্টলি চেক আপ করবে। আর আমরা বলছি যে যেহেতু এখন এটা অ্যাডোলেসেন্টদের হচ্ছে, ইয়াং চিলড্রেনদের আমরা পাচ্ছি, স্কুল হেলথ বলে একটা কথা আছে, উন্নত বিশ্বে ওরা এটা স্কুলে বিভিন্ন চেক আপগুলো করে। আমাদের এখানেও স্কুলে টিকাগুলো দেয়। এখানেও আমাদের যদি এরকম সম্প্রসারণ করা যায় যে আমরা হয়তো একটা নির্দিষ্ট সময়ে 3 মাসে হোক 6 মাসে হোক আমরা যাদের স্থূল আছে, যাদের সন্দেহজনক আছে, তাদেরকে আমরা সেগুলো চেক করলাম। স্কুল হেলথ যেটা আমরা বলি, সেটা যদি করি আমরা স্কুলে আমরা একটা বিরাট পপুলেশনকে আমরা ডিটেক্ট করতে পারবো। আর আমাদের যেগুলো কমিউনিটি অ্যাক্সেস আছে, যেগুলো আছে, এরা যদি কাজ করে যে আমরা রুট লেভেলে প্রেশারটা যদি আরও ওয়াইড স্প্রেড আমরা মাপার ব্যবস্থা করি, বিশেষ করে ভালনারেবল বা যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদের মধ্যে, তাহলে এটা আমরা অনেক আর্লি ডিটেক্ট করতে পারবো। তাহলে ডিটেকশন একটা, তার মধ্যে অ্যাওয়ারনেস করা, কারণ যে আসবে সে ডিটেক্ট হইলে সে আপনি যদি তাকে বলেন যে তুমি এটা মানো, এটা করো, সেটা রাজি হবে না। ওষুধ খাও, তাহলে সে রাজি হবে না, কিছুদিন খেয়ে বন্ধ করে দেবে। তাকে আমাদের বোঝাতে হবে যে এটা নিরবঘাতক, এটা সিমটম করে না, কিন্তু এটা যখন প্রবলেম করবে ইট উইল মেক এ হিউজ ডিফারেন্স ইন ইউর লাইফ। তাহলে সেটা যদি অ্যাভয়েড করতে হয়, আমরা আপনাকে প্রপারলি যেটা দিব সেটা আপনার খেতে হবে, এবং সেটা সবসময় খেতে হবে, এবং নিয়মিত একটা চেক আপে থাকতে হবে। তাহলে সেটা যদি করা যায় তখন আমরা এই নির্ণয়ের হারটা অনেক বাড়বে, চিকিৎসার হারটা বাড়বে, এবং জটিলতার হারটা অনেকটা কমে যাবে। এই যে উচ্চ রক্তচাপ শনাক্ত হয়ে যাওয়ার পর একজন রোগীর কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, নাকি এটা নিরাময় হয়ে যায়? না, এটা বেশিরভাগ ক্ষেত্রে মোর দেন 90% আপনি বলতে পারেন যে এইটা প্রেশার ওষুধ যার লাগবে সে তার খেতে হবে। কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরেন প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন।
প্রেগনেন্সিতে আপনার দেখা যাচ্ছে যে আগে কখনোই প্রেশার ছিল না, প্রেগনেন্সির 24 সপ্তাহ পর থেকে তার প্রেশার শুরু হলো। এই প্রেশারটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ডেলিভারির 6 উইক্সের মধ্যেই আপনার প্রেশারটা নর্মাল হয়ে যায়। তাহলে তার প্রেগনেন্সি টাইমে যখন উচ্চ রক্তচাপ থাকে তখন তাকে প্রেশার ওষুধটা খেতে হয়, না খেলে তার জটিলতাগুলো অ্যাক্লাম্পসিয়া, প্রি অ্যাক্লাম্পসিয়া, বেবির উপরে তার এফেক্ট, এগুলো সব হবে। তো এটা আমরা অ্যাভয়েড করতে পারি নিয়মিত অ্যান্টিন্যাটাল চেক আপ, যেটা মাদের আমরা যেটা চেক আপ করি সেখানের মাধ্যমে, এবং তাদেরকে গর্ভাবস্থায় সব ধরনের ওষুধ দেওয়া যায় না, যে ওষুধগুলো নিরাপদ গর্ভবতী মায়েদের জন্য সেটা আমরা ওখানে দিব। এবং তাদেরকে আমরা আবার ডেলিভারি পরে তখন আমরা বলবো হোয়েন টু স্টপ। যখন আমরা দেখবো যে ওষুধ ছাড়াই তার প্রেশার কন্ট্রোল হচ্ছে বা ওষুধ দিলে তার প্রেশার লো হয়ে যাচ্ছে, তখন তাকে বন্ধ করে দেখব। বেশিরভাগ ক্ষেত্রে 80% বা 90% দেখা যাচ্ছে ওই প্রেশারটা আর ওষুধ লাগে না। কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে যেমন আপনার অ্যাওরটিক স্টেনোসিস অথবা এখানে দেখা গেলো কোয়ার্কটেশন অফ দি অ্যাওর্টা, কিছু কিছু যে রোগ আছে যেগুলোতে কারণে আপনার প্রেশার ডেভেলপ করছে, ওইটার যদি আমি ট্রিটমেন্ট করি, কোয়ার্কটেশন মানে একটা রক্তনালী সরু হয়ে যাওয়া, সেটাকে যখন আমি সার্জিক্যালি অথবা বেলুনের মাধ্যমে চিকিৎসা করব, ওই প্রেশার ভালো হয়ে যাবে, ওষুধ আর লাগবে না। আমি একটা রোগ বলেছি, একটা হরমোনজনিত রোগ, ওই হরমোনাল যে প্রবলেম আছে, ওই হরমোনের দেখা গেলো টিউমারের কারণে হরমোনটার সমস্যা হচ্ছে, ওই টিউমারটা রিমুভ করলে দেখা গেলো প্রেশার ওষুধটা ওই সময়ই লাগছে, এরপর আর লাগছে না। দিজ আর দি ফিউ এক্সেপশন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদেরকে আমরা প্রেশার বলছি তাদেরকে ওষুধটা চালিয়ে যেতে হয়। আপনি বলছিলেন যে যাদের ঘুমের সমস্যা আছে তাদের হাইপারটেনশন হতে পারে। ঘুমের সাথে এই উচ্চ রক্তচাপের সম্পর্কটা আসলে কি? ঘুমের সাথে শুধু উচ্চ রক্তচাপের না, এটা হার্টের এবং আমাদের অন্যান্য সব ভাইটালিটি সম্পর্ক আছে। তাহলে একটা হেলদি ম্যান যার আছে তার একটা নিয়ম 6 থেকে 8 ঘন্টা একটা ঘুমের প্রয়োজন আছে, এবং সেই ঘুমের মাধ্যমেই সে তার শরীরের সমস্ত বিপাকীয় কার্যক্রমগুলো এবং সমন্বিত রাখতে পারবে। যখন তার ঘুম কম হবে তখন তারা দেখা যাবে তার স্ট্রেস হরমোনগুলো রিলিজ হচ্ছে বডিতে, এই হরমোনগুলোর কারণে তার দেখা যাবে যে উচ্চ রক্তচাপ ডেভেলপ করছে। তাহলে ঘুম মানে হওয়াটা পর্যাপ্ত খুবই জরুরি। এবং আমি একটু একটা বলেছিলাম, দেখেন স্লিপ অ্যাপনিয়া, যেটা ঘুমের রাত্রেবেলা ঘুমাতে পারে না, নাক ডাকে, ঘুমের মধ্যে উঠে বসে যেতে হয়, তাহলে এর যে পুয়ার কোয়ালিটি স্লিপ, এইটাই তার হাইপারটেনশন ডেভেলপ করছে। আপনি যদি স্লিপ অ্যাপনিয়া ট্রিট করেন, এর দেখা গেল যে প্রেশার আগে যদি 3টা ওষুধ লাগতো কন্ট্রোল দিতে, তখন দেখা যাবে 2টা লাগছে বা 1টা লাগছে বা অনেক সময় লাগছে না। যারা একটু অতিরিক্ত লবণ খায় তাদের কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। এই যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে লবণের ভূমিকাটা আসলে কি? লবণ কি করে, আপনার শরীরে যখনই আপনি এক্সেস সল্ট নেবেন, লবণের সাথে ওয়াটার রিটেইন করে এবং এটা প্রেশার বাড়াতে সাহায্য করে। আমাদের কিছু খাবার আছে যেগুলোতে আমরা জানি যে সল্ট অ্যাডেড থাকে, যেগুলো আপনার শুটকি মাছ, ড্রাই ফ্রুট যেটা আমরা বলি, চিপস, আচার, এগুলোতে আমরা নর্মালের চেয়ে অনেক বেশি লবণ ব্যবহার করি। তাহলে এগুলো দেখা গেছে গবেষণায় যে এগুলো যখন পেশেন্ট নিচ্ছে তখন তার প্রেশার বেশি থাকছে, এগুলো বন্ধ করলে প্রেশার কিছু কম হয়ে যাচ্ছে। তাহলে যার নর্মালি আছে, প্রেশার নাই, সে যদি এগুলা দেখা গেল প্রয়োজনের অতিরিক্ত বা অনেক বেশি বেশি খাচ্ছে, মোর ফ্রিকুয়েন্টলি খাচ্ছে, আমরা যে বিভিন্ন ধরনের খাবার কথা বললাম যেগুলো লবণ সমৃদ্ধ খাবার, এই খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে অতিরিক্ত লবণ শরীরে আসবে না এবং প্রেশারটা তখন কন্ট্রোলে থাকবে। এতক্ষণের আলোচনায় স্যার উচ্চ রক্তচাপ নিয়ে তো আমরা অনেক বিষয় জানলাম। এই উচ্চ রক্তচাপ নিয়ে আসলে আমাদের সাধারণ মানুষদের জন্য আপনার আসলে কোন ধরনের পরামর্শ দেওয়ার আছে? উচ্চ রক্তচাপ নিয়ে ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ প্রতি বছর একটি প্রতিপাদ্য দেয়। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে কন্ট্রোল হাইপারটেনশন টুগেদার। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রেশারটা আমরা সবাই মিলে নিয়ন্ত্রণ করি। তো সবাই মিলে কেমন নিয়ন্ত্রণ করবেন? আপনি একটা অফিসে আছেন, আপনার কাজের লোডটা যদি কম থাকে, আপনার স্লিপটা যদি এনশিওর করা যায়, তাহলে আপনার প্রেশারটা কম থাকবে। আপনাকে যদি অফিসে বা আপনি পড়াশোনার ইনস্টিটিউশনে আছেন, যদি আপনার সকালবেলা সবাই মিলে একটু ব্যায়াম করার ব্যবস্থা থাকে, আমরা যদি কায়িক পরিশ্রমগুলা সবাই মিলে করি, আমরা সবাই মিলে সকালে হাঁটি, সবাই মিলে সকালে আমরা যোগা করি বা ব্যায়াম করি, 30 মিনিট করি, তাহলে আমাদের দেখা যাবে এটা একটা পজিটিভ এফেক্ট হচ্ছে, এটা আমাদের প্রেশার কন্ট্রোল রাখতে হেল্প করছে। আপনি প্রতিদিন যদি একটি ফ্রুটস খান, আপনার প্রেশার কন্ট্রোল থাকবে। আপনি যদি ঘুম নিয়মিত 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে যান, মোবাইল বা অন্য কিছু যদি ডিস্টার্ব না হয়ে, তাহলে আপনার প্রেশার 2-4 মিলিমিটার কমে যাবে। আপনার খাবারের মধ্যে যদি লবণের পরিমাণ আপনি কমান, আপনি 2-4 মিলিমিটার প্রেশার কমাতে পারবেন। তাহলে আমরা বলছি যে ওষুধ ছাড়াও লাইফস্টাইল আপনি ইন্টারভেনশনের মাধ্যমে প্রেশার কমিয়ে রাখতে পারেন। এবং যাদের বর্ডার লাইন প্রেশার বেশি থাকে, তারা হয়তো ওষুধ না খেয়ে এইসব লাইফস্টাইল ইন্টারভেনশনের মাধ্যমে প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবে। তাহলে আমাদের পরামর্শ হচ্ছে আপনি প্রেশারটা চেক করুন, যেসব কারণে প্রেশার বাড়ে সেগুলোর দিকে দৃষ্টি দিন, আর যেগুলোতে প্রেশার কমাতে পারবেন, আপনার স্থূলতা কমান, হাঁটেন, প্রতিদিন একটি ফ্রুটস খান,
খাবারের মধ্যে হেলদি খাবার চয়েস করেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, প্রেশারও কন্ট্রোল থাকবে এবং আপনি জটিলতা থেকে মুক্ত থাকতে পারবেন। আজকের এই আলোচনায় স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, আমরা ভীষণ উপকৃত হলাম। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আজকে এই স্বল্প সময় আমাদেরকে দেওয়ার জন্যে। ধন্যবাদ সকল। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের মতো এখানেই বিদায় নিব। আশা রাখছি দেখা হবে আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।